প্রথম কথা হলো যে আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার উপরে এই দায়িত্বটা অর্পণ করার জন্য। এবং দ্বিতীয় হচ্ছে যে আমি মনে করি যে আমরা যে আপনি যেটা বললেন যে আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন যেটা করার চেষ্টা করছি, দুর্নীতি বিরোধী চাহিদা সৃষ্টি করা, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার যে চাহিদা সৃষ্টি করেছি এবং বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি, তারই একটা স্বীকৃতি বলে আমি মনে করি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। এবং বিশেষ করে এমন একটা প্রেক্ষিতে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে অনেক রক্তের বিনিময়ে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তার মধ্যে মৌলিক যে উপাদান তার মধ্যে একটি তো হচ্ছে রাষ্ট্র সংস্কার, এবং তার মধ্যে রাষ্ট্রীয় সংস্থা হিসাবে দুর্নীতি দমন কমিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো সেই হিসাবে এই দায়িত্ব আমি যতটুকু আমি গণমাধ্যম থেকেই শুনেছি, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তৃতাও শুনেছি আমি, তখনই আমি জানলাম। তো আমি এখনও পর্যন্ত এটা টার্মস অফ রেফারেন্স জানি না, তবে আমি যতটুকু অনুমান করি যে যেটা বলা হয়েছে যে আমার সাথে কাজ করার জন্য আরও কমিশন সদস্য নির্বাচন মনোনয়ন দেওয়া হবে বা নিযুক্ত করা হবে। তো সেটি হলে এবং আমি যদি যখন আমরা টার্মস অফ রেফারেন্সটা জানতে পারবো, তখন আমরা আমাদের কর্মপরিধি এবং কিভাবে আমরা কাজ করব সেটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে চেষ্টা প্রসিড করব। তো আমি ওটা দেখে এই পর্যায়ে যতটুকু বলতে পারি, যেহেতু আপনাদের আগ্রহ, আমি আশা করি যে যেটি আশা করছি সেটা হচ্ছে যে বাস্তবিক দুর্নীতি দমন কমিশন 2004 সালে প্রতিষ্ঠা হওয়ার লগ্ন থেকে, যেটার সাথে আবার টিআইবি আমরা জড়িত ছিলাম, সেই লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত তার উপর যে প্রত্যাশা এবং তার যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা যতটুকুই দেওয়া হয়েছে সেটি পূরণ করতে দুর্নীতি দমন কমিশন সফল হতে পারেনি, মানুষের আস্থা অর্জন করতে পারেনি, এর মোটা দাগে এটুকু বলা যায়। এবং এই প্রেক্ষিতে এটা আমাদের নতুন বাংলাদেশের প্রেক্ষিতে এটা আরও গুরুত্বপূর্ণ হলো এই কারণে যে কর্তৃত্ববাদী সরকার যেটা পতন হয়েছে, তার যে কারণে কর্তৃত্ববাদ বিকশিত হয়েছে এবং সেটাকে ধরে রাখার চেষ্টা হয়েছে বা এক ধরনের টেকসই করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে অন্যতম উপাদানটা ছিল দুর্নীতি। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, রাষ্ট্রীয় সম্পদের আত্মসাতের মাধ্যমে, দেশের বাইরে পাচার করার মাধ্যমে যেই সুযোগটা সৃষ্টি করা হয়েছিল যারা ক্ষমতায় অধিষ্ঠিত, ক্ষমতার কাছাকাছি প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেটি রাজনৈতিক হোক, প্রশাসনিক হোক, ব্যবসায়িক হোক, সকল ক্ষমতাকে অপব্যবহার করে যে সুযোগটা সৃষ্টি করা হয়েছে, এক ধরনের বিচারহীনতা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন স্পেসিফিক্যালি এবং সার্বিকভাবে দুর্নীতি দমনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষিতে। এবং আমরা যেটা ছাত্র আন্দোলনের কাছ থেকে যেটা শুনেছি, দেখেছি, এখনও তাদের কাছ থেকে যেটা শুনছি, সব কিছুর কেন্দ্রবিন্দুতে কোনো না কোনোভাবে দুর্নীতির বিষয়টা আসে। বাংলাদেশ, নতুন বাংলাদেশের যারা স্বপ্ন আমরা নিয়ে অগ্রসর হতে চাই, বিশেষ করে তরুণ প্রজন্ম, এদেশের দুর্নীতির এরকম ব্যাপকতা, গভীরতা থাকবে সেটা নিশ্চয়ই চায় না তারা। যেসব কারণে দুর্নীতি দমন কমিশন কার্যকর হয়নি, তার মধ্যে একটি তো অবশ্যই ধরে নেওয়া হয় এবং যৌক্তিকভাবে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সাপেক্ষেই যেটা ধরে নেওয়া হয় যে যারা ক্ষমতায় থাকেন তাদেরকে কখনোই দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। এবং তার প্রমাণ কিন্তু অতি সম্প্রতি দুইভাবে দেখিয়েছে দুর্নীতি দমন কমিশন নিজেই। এক হচ্ছে যে যারা অনেকের সম্পর্কে শতাধিক বা তার চেয়েও বেশি প্রাক্তন বা পতিত সরকারের মন্ত্রী এবং জনপ্রতিনিধি, উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, অনেকের বিরুদ্ধেই অনুসন্ধান তদন্ত শুরু করেছে, যাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ, দালিলিক প্রমাণ সহ দুদকের কাছে তথ্য ছিল, অভিযোগ ছিল দীর্ঘকাল যাবতই। সেটি আবার আমাদের পক্ষ থেকেও সুনির্দিষ্ট তথ্য আমরা পাঠিয়েছি, গবেষণা নির্ভর তথ্য, কিন্তু কোনো পদক্ষেপ গৃহীত হয় না। যেই পট পরিবর্তন হয়েছে তখন অতি সক্রিয়তা একটা প্রয়াস সৃষ্টি হয়েছে। আমরা আশা করব যে এতে তারা সাফল্য অর্জন করবে, কিন্তু সেটা কতটুকু সাফল্য অর্জন করবে সেটা দেখার বিষয়, এটা একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা সেটা হচ্ছে যে দীর্ঘদিন দুদকের হাতেই যে সমস্ত মামলাগুলো ছিল, আর মূলত এখন ধারাবাহিকভাবে দীর্ঘদিন পরিচয় ছিল আর কি, জমেছিল বলা যায়, সেটা হচ্ছে যে তাদের অনেককেই, প্রায় সকলকেই বোধ হয় ইতিমধ্যে কোনো না কোনোভাবে কী বলে যে মুক্ত করা হয়েছে বা কী বলবো যে উইথড্র করা হয়েছে ইত্যাদি। এই জায়গায় যে অবস্থানটি, এটিও কিন্তু দুদকের এই বিষয়টাই প্রমাণ করে
যে তারা যখন ক্ষমতার বাইরে ছিল তখন তারা তাদের হয়রানির হাতিয়ার হিসেবে নিজেকে দুদক ব্যবহার করার সুযোগ দিয়েছে নিজেকে, বা নিজেকে সেই জায়গায় সেই ভূমিকা পালন করেছে তারা নিজেরা। অন্যদিকে এখন যেহেতু ক্ষমতার পট পরিবর্তনের পরে তাদের সেই দলেরই ক্ষমতায়, মানে বলবো যে তাদেরই এই যে আমাদের ছাত্র জনতার আন্দোলনের যেই সুফল, রাজনৈতিক সুফল, তারাই হবেন এই বিবেচনায় কিন্তু তাদেরকে আবার যেই মামলাগুলো ছিল সেগুলো থেকে মুক্ত করা হয়েছে। তো এইটির ফলে যেটা দেখা যায় আসলে প্রকারান্তরে যে পিছনে যেই যুক্তিই থাকুক না কেন, প্রকারান্তরে দুদক যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যখন ক্ষমতায় থাকে তখন আমরা পদক্ষেপ নিতে আমরা পারি না, এরকম একটা। তো এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না, কাজে সেখানে আমাদের হাত দিতে হবে। তো সেই কারণে যেটা করতে হবে যে দুদকের কথা যদি আমি স্পেসিফিক বলি, যে জায়গায় আমি প্রাথমিক আমার ধারণা যেটা বলবো, আমার গবেষণা প্রসূত ধারণা, সেটা হচ্ছে দুদকের নিয়োগের ক্ষেত্রে এমন ব্যক্তিবর্গকে দিতে হবে যাদের পেশাগত জীবনে, তাদের ব্যক্তিগত জীবন আচরণে তো অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং বিশেষ করে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে হবে। দুদকের সকল পর্যায়ে নিয়োগ বিশেষ করে উচ্চ পর্যায়ে এবং যারা কমিশন এবং যারা দুদকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে উচ্চতর পদে থাকেন তাদের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে, এটি অন্যতম। এর সাথে আমি আরেকটা জিনিস যেটা বলবো যে এটা কিন্তু শুধুমাত্র দুদক, আমরা যদি একটা আদর্শ দুদকও পেয়ে যাই হাইপোথেটিক্যালি, তাহলেও কিন্তু বাংলাদেশের মতো দেশে, পৃথিবীর সব দেশের মতোই দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ হবে না যতক্ষণ পর্যন্ত না যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকবেন, যারা আমলাতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকবেন, তাদের মধ্যে এই মানসিকতা সৃষ্টি না হয় যে আমাদের যে ছাত্র জনতার মূল চেতনা যে দুর্নীতি যেই করুক না কেন, তার পরিচয় অবস্থান যাই থাকুক না কেন, তাকে বিচার আয়তায় আনতে হবে। এই মানসিকতা যদি সৃষ্টি না হয়, এটার গ্রহণযোগ্যতা সৃষ্টি না হয়, তাহলে ক্ষমতা যারা থাকবেন তারা কিন্তু দুদকের প্রতি কোনো না কোনোভাবে চাপ সৃষ্টি করবেন। এই জায়গাটাকেও কাজে আমি যখন বলি যে দুদকের সংস্কার, সেই দুদকের সংস্কারের সাথে কিন্তু আরও একাধিক সংস্কার জড়িত। তার মধ্যে অন্য প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এবং আমলাতন্ত্রের সংস্কারটা অত্যন্ত অপরিহার্য বলে আমরা মনে করি। এই সবগুলো বিষয় থাকবে। দুদকের একটি প্রস্তাব আমাদের দীর্ঘদিনই ছিল, দুদকের পক্ষ থেকেও বলা হয়েছে, সেটা হচ্ছে দুদকের নিজস্ব একটা প্রসিকিউশন ইউনিট থাকার প্রয়োজন, এবং সেখানে যে পেশাগতভাবে যথাযথভাবে মানে যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হয়, তাহলে এই ধরনের প্রভাব থেকে দুদক মুক্ত হতে পারবে। আর অন্য যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম তার মধ্যে যেহেতু আমরা দুদকের হাতে মানি লন্ডারিংয়ের নিয়ন্ত্রণের বা পাচারকৃত অর্থ ফেরত আনার এখতিয়ারটাও দেখতে চাই বা রয়েছে, অন্তত আংশিকভাবে হলো, সেখানে আইনের সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু এর সাথে জড়িত অন্য বেশ কয়েকটি সংস্থার কিন্তু দায়িত্ব আছে দুদকের সাথে যৌথভাবে কাজ করা। ওই সংস্থাগুলোরও কিন্তু মানে যদি প্রয়োজনীয় সংস্কার না হয়, বিশেষ করে যেমন বিএফআইও, জাতীয় রাজস্ব বোর্ড, একই সাথে পুলিশের সিআইডি এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, এই ধরনের সংস্থাগুলো কিন্তু দুর্নীতি প্রসূত যে অর্থ পাচার সেগুলোকে চিহ্নিত করে দেশের বাইরে থেকে ফেরত আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুদকের সাথে যৌথভাবে। কাজে এগুলোর এই প্রতিষ্ঠানগুলোরও সক্ষমতা বৃদ্ধির বিষয়টা আছে, স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করার বিষয়টি আছে, পাশাপাশি রয়েছে এদের পারস্পরিক সমন্বয়ের সাথে কাজ করার বিষয়গুলো। এগুলো কিভাবে সম্ভব হবে সেই বিষয়গুলো তো অবশ্যই আমাদের বিবেচনা আসবে বলে আমি মনে করি। আমলাতন্ত্রের মধ্যেও এই সংস্কারের প্রয়োজন রয়েছে, সেটিকে বাদ দিয়ে আমরা তো এমন না যে দুদককে আমাদের এই যে আমাদের উপরে যে দায়িত্বটা হচ্ছে যে দুদকের সংস্কার প্রস্তাবনা করা, এবং এই সংস্কার প্রস্তাবনার উপর ভিত্তি করে একটি দুদকার মানে প্রতিষ্ঠিত হলেই বা সংস্কার করা হলেই সমস্যার সমাধান হয়ে যাবে তা তো নয়। কারণ সরকারের হাতে কর্তৃত্ব থাকবেই, কারণ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, সরকারের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান, যদিও সরকার মানে কিন্তু জনগণের সরকার, তো সেখানে জনগণের অর্থে পরিচালিত, কিন্তু সেখানে কিন্তু যারা ক্ষমতায় যান বাংলাদেশের সংস্কৃতিতে তারা তো ওই জিনিসটা ভুলে যান। এবং তার তো বিভিন্ন দৃষ্টান্ত আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে এখন অনেক ক্ষেত্রেই কিন্তু যেন পালাবদল শুরু হয়েছে, কিন্তু আচরণের বদল কিন্তু হয় নাই। যেখানে দখলবাজি, দলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছু কিন্তু, এমনকি আমলাতন্ত্রেও দখলবাজি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এটা কেন? এটা হচ্ছে যে আসলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করার জন্য, রাজনৈতিক প্রভাবের সুযোগ নিয়ে, এবং তার প্রভাব দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানে দুভাবে পড়ে।
এক হচ্ছে তার নিজস্ব কার্যক্রমের হতে পারে, কারণ কারণ আমলাতন্ত্র থেকে তাদেরকে প্রেরণ করা হয়, তারা এখানে এসে আমলাতন্ত্রের প্রতি তাদের আনুগত্যটাকে প্রাধান্য দেয়, যার ফলে যারা আমলাতন্ত্রে জড়িত, আমলাতান্ত্রিক অবস্থান থেকে দুর্নীতি জড়িত, তাদের ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার একটা হাতিয়ার হিসেবে তারা কাজ করে। আবার অন্য দিক থেকে এর কারণেই কিন্তু আবার আমলাতন্ত্রে দুর্নীতির এবং ক্ষমতার অপব্যয়ের প্রবণতাটা আরও বৃদ্ধি পায়, কারণ তারা জানে যে আমরা সুরক্ষা পেয়ে যাব। এই সংস্কৃতি চললে কিন্তু আমাদের যে স্বপ্ন আমরা দেখছি সেটা কিন্তু ধূলিসাৎ হবে বলতে হবে আমাদের। এই মুহূর্তে আমাদের বিবেচনার মধ্যে নেই। আমি তো মনে করি না যে ধরেন যে এখন দুদক এমন একটা অবস্থা সৃষ্টি হোক যে হঠাৎ করে দুদকের কোনো জনবল নেই, এটা নিশ্চয়ই হবে না। দুদক তার যে অবস্থায় আছে, একদিন চলেছে সেই অবস্থায় চলতে পারে, যদি না সরকার সিদ্ধান্ত নেয় যে না এই মূর্তি উচ্চ পর্যায়ের থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে পরিবর্তন দরকার, সেটি হতে পারে। সেটি নিশ্চিত দুদকের সরকারের বিবেচনার মধ্যে আছে বলে আমি মনে করি। যখন হবে সেটি, সেক্ষেত্রে আমরা সেভাবে অগ্রসর হওয়ার জন্য দুদকের কাছে প্রত্যাশা করব। দুদকের যারা কমিশনার নিয়োগ হন, চেয়ারম্যান এবং দুজন কমিশনার, আমরা যেটা দেখে আসছি একেবারে প্রথম থেকেই কমিশনার নিয়োগের ক্ষেত্রে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল দলীয় রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। যদিও একটা নিয়োগের জন্য প্রক্রিয়া নির্ধারণ করা আছে আইনগতভাবে বিধি অনুযায়ী, কিন্তু সেটা নামমাত্র অনুসরণ করা হয় বা অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয়ও নি। যে কারণে সর্বোচ্চ নেতৃত্ব যেটা কমিশনের কিন্তু দুর্নীতি দমন কমিশনের চিফ এক্সিকিউটিভ অথরিটি হচ্ছে যে কমিশনারগণ, 3 কমিশনার মানে চেয়ারম্যান এবং 2 কমিশনার মিলে, কাজে তারাই কিন্তু দলীয়ভাবে পরিণত হয়ে পড়েন। এটি এক। শুধু তাই নয়, আবার যারা এর পরবর্তী পর্যায়ে যারা ক্ষমতা মানে উচ্চ পদে অধিষ্ঠিত সচিব এবং অন্যান্য যারা মহাপরিচালক বিভিন্ন বিভাগ বা অনুবিভাগের, তাদের ক্ষেত্রে একই বিষয়টা প্রযোজ্য হতে দেখি, যেটা ইতিমধ্যে আলোচনা হলো যে তাদের এখানে প্রেরণের ক্ষেত্রে যেহেতু যেই দল ক্ষমতায় থাকেন, আমাদের দেশে সবসময় যেই দল ক্ষমতায় থাকেন সেই দলের আনুগত্য বহনকারী ব্যক্তিবর্গই আমলাতন্ত্র প্রাধান্য বিস্তার করে, তাদের মধ্য থেকে কিন্তু নিয়োগটা হয়, যারা দুদকে উচ্চ পর্যায়ে মহাপরিচালক ইত্যাদি পর্যায়ে আসেন। যে কারণে এই পুরো বিষয়টাই কিন্তু আমলাতন্ত্রের হাতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আমলাতন্ত্রের হাতে দুদক জিম্মি, রাজনৈতিক প্রভাবের হাতে জিম্মি, যার ফলে যখন যেভাবে যে দল ক্ষমতায় থাকে তাদের অনুসারীদেরকে, তাদের যোগ সহযোগকারীদেরকে দুদক সুরক্ষা দেওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে এবং দুদকও নিজেকে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে দিয়েছে। কারণ আমি মনে করি যে দুদকে যারা আসেন, একটা রাষ্ট্রীয় সংস্থা যখন তারা কমিশনার হিসাবে নিয়োগ পান, সেই মুহূর্তে তাদের রাষ্ট্রের কাছ থেকে আর পাওয়ার কিছু প্রত্যাশা করার কিছু থাকার কথা নয়। কাজে নিয়োগ দেওয়ার পর মুহূর্তেতে কিন্তু তারা নিজেদেরকে রাষ্ট্রীয় সংস্থার কর্ণধার হিসেবে ভাবা উচিত এবং তখন তাদের নিয়োগদাতাদের কথা ভুলে গিয়ে জনগণের কল্যাণের কথা ভুলার মতো সৎসাহস থাকা উচিত। সেটি তারা কখনো দেখাতে পারেনি। দুদক এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে এটি যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক যে সক্ষমতাটা আছে সেটি সুদৃঢ়তর হয়, এখন যা আছে তার তুলনায় আরও সুদৃঢ় হবে। কিন্তু তার চেয়ে বেশি হলো যে যতটুকু ক্ষমতায় থাকবে দুদকের হাতে সেটা যেন কার্যকরভাবে প্রয়োগ করতে পারে, কারোর প্রতি ভয় করুণা না করে, আইনের চোখে সবাই সমান, এই মানদণ্ড বিবেচনায় নিয়ে দুদক কাজ করবে। এরকমভাবে যেন দুদক পরিচালিত হয় সেটার জন্য আমাদের পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করতে হবে। নিয়োগ প্রক্রিয়াটা যেটা আছে কাগজে কলমে সেটা কিন্তু মোটামুটি সঠিক আছে। আমরা কিছু কিছু নতুন ধারণা অনেকেই বিবেচনা করছি আমরা কিছুদিন যাবৎ, সেগুলো আমরা হয়তো বিবেচনায় মানে যখন পুরো কমিশন আমাদের যে সংস্কার কমিশন পুরো গঠিত হবে তখন বিবেচনা করব। যেমন যাদের নাম প্রস্তাব হয় তাদের পাবলিক হিয়ারিংয়ের একটা সম্ভাবনা, সুযোগ, চর্চা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমরা সেটা করতে পারি। এই ধরনের বিষয়গুলো দেখতে হবে। তারপরে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে দুদকের যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা যেন সাংবিধানিক হয়, সেটি কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি। প্রথম থেকে এটা হওয়ার কথা ছিল, করা হয়নি। এখন সুযোগ আছে, যেহেতু আমরা এমন একটা পর্যায়ে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অনেক সাংবিধানিক পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে, ঠিক সেই ক্ষেত্রে এই দুদকের মতো প্রতিষ্ঠানকেও এটা সাংবিধানিক মর্যাদা দেওয়া উচিত। তাতে অনেক সুবিধা হওয়ার সুযোগ থাকে। তারপরেও মূল প্রশ্ন থেকেই যায়, যদি যারা আসবে দুদকে তারা যদি দলীয় প্রভাবমুক্ত না হতে পারেন তাহলে তো দুদকের কার্যকরতা নিশ্চিত করা যাবে না। সেটা কমিশন নিজেরা বিবেচনা করা উচিত যে অবস্থায় তারা আছেন। এখন তো সরকারের পক্ষ থেকে একটা বার্তা এসছে, যেহেতু দুদক সংস্কারের জন্য একটা কমিশন গঠিত হতে যাচ্ছে, এই বার্তাটা দুদকের তো পাওয়া উচিত। কাজে সেখানে কমিশনারগণ বিবেচনা করতে পারেন তাদের কী করণীয় হওয়া উচিত।
এটা আমরা আলাপ করলাম যে এটাই হচ্ছে একটা দৃষ্টান্ত যে আসলে দুদক বললো যে স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেই দল ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে, তাদের সাথে জড়িত যারা উচ্চ পর্যায়ে হোক, যে পর্যায়ে হোক, যারা তাদেরকে বিচারে হয়তো আনা অভিযোগের ক্ষেত্রে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এরকম নজির নেই। অথচ যারা ক্ষমতায় থাকে, একই দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ তৎপরতা দুঃখ দেখা। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে না, অন্য কোনোভাবেও যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ ক্ষমতাসীন দলের বিরাট ভাজন হন, তখনও কিন্তু একেবারে অতি জম্পদ মাধ্যমে তাদেরকে মানে এক ধরনের হয়রানি থেকে শুরু করে বা বিভিন্নভাবে নাজেহাল করার মানে দৃষ্টান্ত রয়েছে। কাজে এই ধরনের দুদক তো আসলে যেটা হয়েছে, আমাদের যেটা স্বপ্ন ছিল যখন প্রাক্তন ব্যুরোকে বন্ধ করে দিয়ে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন টিআইবি করেছিল, তখন তো স্বপ্ন ছিল যে সরকারের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠান সেটা থাকবে না, কিন্তু যেই প্রতিষ্ঠানটি স্বাধীন নিরপেক্ষ হওয়ার কথা ছিল সেটি পরবর্তীতে এই ইতিমধ্যে আবার সরকারের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠান হয়ে গেছে। তার জন্য সরকার ধারাবাহিকভাবে যে বিভিন্ন সরকারগুলো যখন যেই সরকারের ক্ষমতায় ছিল তারা যেরকম দায়ী, একইভাবে দুদকেরও যারা নেতৃত্বে ছিল তাদেরও সমান দায়ী, বা মনে ক্ষেত্রে তাদেরও বেশি দায় বলে মনে করি। এমনকি আপনারা যেটা বলছেন যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় এক ধরনের বলবো যে ভাইব্রেন্সি বা এক ধরনের আওয়াজ সৃষ্টি করা হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে, একটা বলবো যে একটা ভীতির সঞ্চারক করা হয়েছিল যারা দুর্নীতি করেছেন, সেটি ঠিক। কিন্তু সেখানেও কিন্তু তখনও কিন্তু দুদকের পেছনের ক্ষমতার শক্তি কিন্তু একাধিক ছিল। দুদক অনেক সময় এরকম অবস্থায় ছিল যে তারা এক পাওয়ার সেন্টার থেকে কথা শুনে কাজ করেছে, আরেক পাওয়ার সেন্টার বলেছে না এটা করা যাবে না। এরকম কিন্তু আমরা যেহেতু দুদককে পর্যবেক্ষণ করে বিভিন্ন সময় দেখার সুযোগ হয়েছে, সেই সময় দেখার সুযোগ হয়েছে, আমরা গবেষণায়ও দেখিয়েছি যে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একই ধরনের টানাপোড়েনের মধ্যে ছিল। না, বুঝেছি। আমাদের তো যে আপনি যেটা সেকেন্ড পয়েন্টটা সেটা নিয়ে তো আমরা অনেক বলবো যে সমালোচনা করেছি, আমি নিজে প্রবন্ধ লিখেছি এবং সেটা নিয়ে আমার দুদকের কাছে সেই বিষয় নিয়ে করেছি, তাদের সমালোচনা করে এটা পরিবর্তনের জন্য আহ্বান জানিয়েছি, কিন্তু কিছু হয়নি। এটা হচ্ছে যে একটা কলমের খোঁচায় বা প্রশাসনিক নির্দেশনার মাধ্যমে দুদকের কমিশনের হাতে যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতার সিংহভাগ তারা নিজেদের হাতে, সচিবের হাতে অর্থাৎ আমলাতন্ত্রের হাতে নিয়েছে, আমলাতন্ত্রকে বাস্তবে সুরক্ষা দেওয়ার জন্য। সেটা থেকে এই ধরনের বিষয়গুলোকে যেন চিরতরে বন্ধ করা যায় সেটার সুযোগ আমাদের সৃষ্টি করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি যেটা বললেন সেটা আমাদেরকে সম্প্রতি দুদকের পক্ষ থেকে অনুরোধ করে দুদকে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। তাদের কিছু উদ্বেগ আছে, তাদের যে কিছু প্রত্যাশা আছে সেগুলো নিয়ে আমাদের সাথে আলাপ করতে চেয়েছিল। আমরা গেছি আমাদের যে কার্যক্রমের অংশ হিসাবে। সেখানে কিন্তু এই বিষয়টা আমরা উত্থাপন করেছিলাম যে আপনারা যে এইভাবে ঢালাওভাবে মামলা উইথড্র করছেন, এটার পিছনে যৌক্তিকতা আপনারা নিশ্চয়ই কিছু বিবেচনায় নিয়েছেন। কোন যুক্তিতে এতদিন পর্যন্ত এই মামলাগুলো আপনারা পরিচালনা করলেন বা মামলা পরিচালনার নামে এগুলো হয়রানি করলেন, বা অনেককে আবার আটক রেখেছিলেন ইত্যাদি করেছেন, আবার এখন হঠাৎ করে ঢালাওভাবে এরকম মামলাগুলো আপনারা প্রত্যাখ্যান করছেন, তুলে নিচ্ছেন। এটা তো আপনি দেশবাসীকে জানানো উচিত, গণমাধ্যমের মাধ্যমে, আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে বলেন, আপনারা প্রকাশ্যে বলেন যে এই তথ্যের ঘাটতির কারণে বা এই আমাদের ব্যর্থতার কারণে এই যুক্তিতে আমরা এই মামলাগুলো উইথড্র করেছি। সেটা না করার ফলে যেটা হচ্ছে যে মানুষের যে আস্থাহীনতা ছিল সেটা আপনাদের উপর তা আরও বেশি ঘনীভূত হয়ে যাচ্ছে। তারা বললেন যে হ্যাঁ আমরা তো আসলে এটা আমাদের ভুল হয়েছে, আমরা একটু বিবেচনা করব, কিন্তু ইতিমধ্যে এটা বেশ 2 সপ্তাহ হয়ে গেছে, এখন আর কোনো কিছু দেখতে পাচ্ছি না।